আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল, যেটা কিনা পার্ট 6। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পার্ট 6, যেটা কিন্তু থার্ড সিরিজের অন্তর্গত এবং যেটা সেপ্টেম্বর মাসে তোমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আছে আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু তৈরি করেছি এবং এই প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভুল। ঠিক আছে, তোমরা কিন্তু কোনো ভুল কোথাও দেখাতে পারবে না বা কোনো ভুল কিন্তু নেই। ঠিক আছে, তো ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আসো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওর মূল পর্বে যাব। তো দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এক দাগে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে। এখানে মান কত? 3, অর্থাৎ কটা কোশ্চেন আছে? 3টে আছে, 1.1, 1.2, 1.3। তো প্রথম কোশ্চেনে কি বলা হচ্ছে, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো কোনটি? এখানে 4টি অপশন আছে। ক নম্বর অপশনে বলা হচ্ছে কি প্রশান্ত মহাসাগর, খ নম্বর অপশনে হচ্ছে আটলান্টিক মহাসাগর, গ নম্বর অপশনে বলা হচ্ছে ভারত মহাসাগর, আর ঘ নম্বর অপশনে বলা হচ্ছে কি সুমেরু মহাসাগর। তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? খয়েরটা। ঠিক আছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগর হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেনে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কি? ক নম্বর অপশনে হচ্ছে উষ্ণ আর্দ্র, খ নম্বর অপশনে হচ্ছে শীতল আর্দ্র, গ নম্বর অপশনে হচ্ছে শীতল শুষ্ক, আর ঘ হচ্ছে উষ্ণ শুষ্ক। এটা হবে কিন্তু তোমাদের কয়েকটা যে উষ্ণ আর্দ্র। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। পরেরটা দেখো 1.3-তে কি বলা হচ্ছে, 1.3-তে বলা হচ্ছে যে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর পশ্চিম বাহিনী নদী হলো কোনটি? অপশন কয়ে আছে হচ্ছে কাবেরী, ক্ষয়ে হচ্ছে গোদাবরী, গয়ে হচ্ছে নর্মদা, আর ঘয়ে হচ্ছে কিন্তু মহানদী। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? গয়েরটা, নর্মদা। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। খাতা পেন নিয়ে সবাই লিখে নেবে। তারপরে দেখো 2 দাগে কি বলা হচ্ছে, যে স্তম্ভ মিলাও। ঠিক আছে, এই স্তম্ভ মিলাও কি আছে, এখানে ক স্তম্ভ দেওয়া আছে, খ স্তম্ভ দেওয়া আছে, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এই 2-এর হচ্ছে 1-এর সাথে এখানে মিলাতে হবে, 2-এর সাথে মিলাতে হবে, 2-এর 3-এর সাথে মিলাতে হবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, যেগুলো দেওয়া আছে সেগুলো 2 নম্বর 1-এ দেওয়া আছে আর্দ্রতা, আর্দ্রতা কিন্তু হাইগ্রোমিটারের সাথে মিলে যাবে। ঠিক আছে, তারপরে দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হয়ে যাবে 3 গডউইন অস্টিন। ঠিক আছে, তারপরে দেখো 2.3-এ হচ্ছে অখণ্ড স্থলভাগ, যেটা কিন্তু 1 নম্বর অর্থাৎ প্যানজিয়ার সাথে মিলে যাবে। তো তোমরা এরকম ভাবে করে নেবে, আর খাতায় কিভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা সেইভাবেই খাতায় করবে। তো বন্ধুরা একটু আগে তোমাদেরকে যেমনটা বললাম, ঠিক আছে, তোমরা খাতায় কিরকম ভাবে লিখবে, ঠিক এরকম ভাবে ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পরিবেশ ও ভূগোল পার্ট 6 সেপ্টেম্বর সিরিজ 3 দিয়ে এরকম ভাবে লিখবে। ঠিক আছে, বিকল্পগুলি থেকে যেরকম প্রথমে লেখা ছিল উত্তর বলে তোমরা জাস্ট এটা লিখে দেবে। ঠিক আছে, তারপর দেখো 2-এর দেখো স্তম্ভ মেলাও, সেখানেও আমি করেছি 2.1-এর আর্দ্রতার সাথে সাথে হাইগ্রোমিটার, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন, অখণ্ড স্থলভাগের জায়গায় কিন্তু প্যানজিয়া। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। খাতায়ও কিন্তু তোমরা এরকম ভাবে করলে কিন্তু ফুল মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের 1 মার্কস কিন্তু কাটা হবে না। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো পরবর্তী কোশ্চেন গুলো কি আছে একবার দেখে নাও, তার উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো 3 দাগে কি দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1-এ আছে বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, যার পূর্ণমান কত দেওয়া আছে? 2। ঠিক আছে, পূর্ণমান কত দেওয়া আছে? 2। তারপরে দেখো 3 নম্বর 2-এ কি বলা হচ্ছে, যে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা 3 দাগের এই দুটো কোশ্চেনের অ্যান্সার আগে দেখে নেব। তোমরা সুন্দর করে খাতা পেনে কিন্তু আমি যেমনটা লিখেছি ঠিক তেমনটাই লিখে নেবে, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। তো বন্ধুরা এটা তোমাদের 2 নম্বরের কোশ্চেন, ওই 2 মার্কসের। ঠিক আছে, 3 দাগের 1 বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় সেই কোশ্চেনের অ্যান্সার। তো দেখে নাও কি বলা হচ্ছে, উত্তরে বায়ুমণ্ডল সূর্য কিরণের দ্বারা সরাসরি উত্তপ্ত হয় না। সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। সূর্য
থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠের তাপ বিকীর্ণ হওয়ার ফলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। আমি যেমনটা লিখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরাও ঠিক তেমনটাই লিখবে, সুন্দর করে প্রেজেন্টেশন দিয়ে লিখবে। তারপরে দেখো 3.2 এর যে কোশ্চেনটা আমরা একটু আগে পড়েছিলাম সেটা ছিল কি, যে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো দেখো এর উত্তরে আমি কি লিখেছি, এর উত্তরে আমি লিখেছি বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশের বরফ গলে গিয়ে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি করছে। ঠিক আছে, তারপরে দেখো যার ফলে শীতলতম মহাদেশে বন্যা সৃষ্টি হচ্ছে এবং মহাদেশের আয়তন কমে যাচ্ছে। এর ফলে দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সবকিছুই এখন চরম সংকটে। ফলে সিল, পেঙ্গুইন, ক্রিল সবারই সংখ্যা কমেছে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে আমরা 4 দাগের কোশ্চেনে যাব, সেখানে কি আছে একবার দেখে নেব। তো বন্ধুরা যেমনটা একটু আগে আমরা 3-এর 1 এবং 3-এর 2 করে নিলাম, এবারে কিন্তু আমরা 4 দাগের অ্যান্সারটা করব। দেখো এখানে কি বলা হচ্ছে, অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো। অর্থাৎ কেন আমরা অরণ্যকে সংরক্ষণ করব, তার কারণ কি, তার প্রয়োজনীয়তাটা কি। অর্থাৎ কত নম্বরে আছে, 5 নম্বরে আছে। ঠিক আছে, তো এই 5 নম্বরের কোশ্চেন কতটা লিখতে হবে আমি যতটা লিখেছি ঠিক তোমরা ততটাই লিখবে, তাহলে কিন্তু তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাবে। তো দেখে নাও উত্তরটা। দেখো অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো, যেমনটাই কোশ্চেনে তোমরা পড়লে, প্রথমে এরকম একটা হেডিং করবে, অরণ্য সংরক্ষণ বলে বক্স করে দেবে, তাহলে দেখতে খুব সুন্দর হবে, প্রেজেন্টেশন সবার থেকে আলাদা হবে। তোমার যে কোনো জায়গার থেকে হুটহাট লিখে দিলে আর প্লেন লিখলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় না, একটু বক্স করে সাজুগুজু করে লিখলে তবে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। দেখো সাধারণত বনভূমিকে বিজ্ঞানভিত্তিক রক্ষণাবেক্ষণ এবং অপচয় বন্ধ করে বিজ্ঞানভিত্তিক সর্বাধিক ব্যবহারকে অরণ্য সংরক্ষণ বলে। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা পরিবেশগত ভারসাম্যের নিরীক্ষে কোনো দেশের মোট আয়তনের 1/3 অংশ অরণ্যাবৃত হওয়া প্রয়োজন। অর্থাৎ আমি প্রথমে কি করলাম, অরণ্য যে সংরক্ষণ করা প্রয়োজন তার যে সংজ্ঞাটা কি সেটা কিন্তু আমি একবার দিয়ে নিলাম। তারপরে দেখো আমি কি লিখেছি, তারপরের হেডিংয়ে আমি লিখেছি কি, যে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা। অর্থাৎ যেটা আমাকে কোশ্চেনে দেওয়া হয়েছিল এটা করে এরকম আন্ডারলাইন করার কি মানে, যাতে এক্সামিনারের ডিরেক্টলি চোখে পড়ে যায়, এক্সামিনার বুঝতে পারে যে স্টুডেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ যে কোশ্চেন দেওয়া হয়েছে সে সঠিক সেই কোশ্চেনের উপরে কিন্তু আলোকপাত করে তার মূল্যবান অ্যান্সারটি কিন্তু লিখেছে বা উত্তরটি সে লিখেছে। তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট কিন্তু ফুল মার্কস পাওয়ার দাবিদার হয়ে থাকে। তো দেখো বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা হেডিং দেবে, 1 নম্বরে এরকম ভাবে লিখবে যে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, সুন্দর করে বক্স করে দেবে, দিয়ে লিখবে গাছ দূষিত কার্বন ডাই অক্সাইড CO2 গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে। এর ফলে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের মধ্যে সমতা বজায় থাকে। এই সমতা পরিবেশ দূষণ মুক্ত রাখতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর পয়েন্টে তোমরা কি করবে, 2 নম্বর পয়েন্টে তোমরা এরকম লিখবে যে বনজ সম্পদের পর্যাপ্ত যোগান। অর্থাৎ বনভূমি থাকলে এটা হবে, বনজ সম্পদের পর্যাপ্ত যোগান থাকবে। বনভূমি থেকে প্রাপ্ত কাঠ, জানালা, দরজা, আসবাবপত্র, জাহাজ নির্মাণ শিল্প, কাগজ শিল্প প্রভৃতি শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের প্রয়োজনীয়তা মেটায় বনভূমি। এছাড়া মধু, মোম, কুইনাইন এবং বিভিন্ন ঔষধপত্র তৈরি করার জন্য বিভিন্ন গাছের প্রয়োজন হয়। বনভূমি সংরক্ষণ ব্যতীত এগুলি পাওয়া কিন্তু সম্ভব নয়। তো আশা করি তোমরা 2 এর পয়েন্টটা বুঝতে পারলে। এবার আমরা 3 এর পয়েন্টে মুভ করব। দেখো 3 নম্বর পয়েন্টে আমি লিখেছি কি, মৃত্তিকার ক্ষয়রোধ। উদ্ভিদের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, বনভূমি ধ্বংস হলে মৃত্তিকা বা ভূমিক্ষয় বাড়বে। ফলে একদিকে যেমন বন্যার পরিমাণ বাড়বে, কৃষিকাজের ক্ষতি হবে, তেমনি পার্বত্য অঞ্চলে ভূমিধস বেড়ে যাবে। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। 4 নম্বর পয়েন্ট একবার দেখে নাও।
4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, জীবজগতের ভারসাম্য রক্ষা। বনভূমি ধ্বংসের কারণে উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকা প্রাণীকুলের ধ্বংস হয়, ফলে পরিবেশের খাদ্য শৃঙ্খল বিনষ্ট হয় ও বাস্তুতন্ত্রের বিঘ্ন ঘটে। তো বন্ধুরা 4 নম্বর পয়েন্টটাও তোমরা এরকম সুন্দর করে লিখে নেবে। এইবারে দেখো 5 নম্বর পয়েন্টে আমি কি লিখেছি। 5 নম্বর পয়েন্টে লিখেছি যে মরুভূমির সম্প্রসারণ রোধ। বনভূমি ধ্বংসের প্রভাবে মরুভূমির সংলগ্ন অঞ্চলও মরুভূমিতে পরিণত হয় এবং অঞ্চলটিকে মরুভূমিতে পরিণত করে। অর্থাৎ যদি আমরা অরণ্যকে সংরক্ষণ না করি তাহলে কিন্তু প্রচুর অঞ্চল কিন্তু ডিজার্ট বা মরুভূমিতে কিন্তু পরিণত হবে। তো বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6, যেটা কিনা সেপ্টেম্বর মাসে তোমাদেরকে দিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করব না। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।